ইভেন তারা ড্রোন দিয়ে যে পর্যবেক্ষণ করে তারা যে হামলাগুলো চালাইছে এগুলোর পর্যাপ্ত পরিমাণ এবং তার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। এই পর্যন্ত আমরা সব কিছু ঠিক আছে, বাট সাইরেন বাজিয়ে কেন স্টুডেন্টদেরকে লেলিয়ে দেওয়া হলো? এতগুলো স্টুডেন্ট কেন সাইরেন বাজায় চলে? একটা হল থেকে স্টুডেন্ট কখন নেমে আসে? যখন সাইরেনগুলো কেন বাজানো? ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে সাইরেন বাজানো হয়। তাহলে কি আমাদের ক্যাম্পাসে হামলাতে কি ইমার্জেন্সি সিচুয়েশন ছিল কোনো? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে যে সাইরেনগুলো বাজানোর কথা, সেই সাইরেনগুলো তারা কেন বাজানো হলো এবং স্টুডেন্টগুলোকে কেন তারা আটকাইলো না? 2-2,500 স্টুডেন্ট এখানে আসতেছে, কোনো একটা ফ্যাকাল্টি আসলো না, কোনো একটা অথরিটি। আমরা পুলিশের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। পুলিশ আমাদেরকে বলেছে আমাদের পুলিশ নাকি এখানে আসে। সেনাবাহিনীকে আমরা ফোন দিয়েছি, সেনাবাহিনী বলতেছে এটা নাকি তাদের এরিয়ার মধ্যে পড়ে না। তাহলে আমাদের ক্যাম্পাসটাকে এইভাবে চালিয়ে পুড়ে দেওয়ার পর তারা কেন স্টেটমেন্ট বদলাচ্ছে এবং তারা কেন তাদের পক্ষ নিচ্ছে যারা আসলে ক্যাম্পাসটাকে ভাঙচুর করছে? আমরা যেটা বলবো সেই বিষয়টা হচ্ছে, আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম তানজিল। আমি ইংরেজি বিভাগের 61তম ব্যাচের একজন শিক্ষার্থী। 28শে অক্টোবর আমাদের ক্যাম্পাসে একটি ফ্ল্যাশ মব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যার আয়োজন আমরা করছিলাম সেখানে বসে। তো হঠাৎ করে আনুমানিক রাত 12:30টার পরে ড্যাফোডিলের কয়েক হাজার শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে হামলা চালায়, যেটা আসলেই ন্যক্কারজনক এবং তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সেই বিষয়টার। হামলা চালিয়ে তারা সেখানে আমাদের ক্যাম্পাসের যে গেটটা রয়েছে সেই গেট ভাঙচুর করে, যা আমরা ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পাবেন। শুধু গেট ভেঙে তারা ক্ষান্ত হয়নি, তারা হচ্ছে গেলে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে অ্যাডমিন সেকশন, আমাদের যে অ্যাকাউন্ট সেকশন রয়েছে এবং আমাদের প্রভিসি স্যারের যে রুমগুলো রয়েছে সেগুলো তারা ভাঙচুর করে। এবং শুধু ভাঙচুর পর্যন্ত তারা থেমে থাকেনি, তারা সেগুলো লুটপাটও চালায়। তারা যখন বের হয়ে যাচ্ছিল, আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটক করা হয় আমাদের ক্যাম্পাসের ভিতর থেকে, ক্যাম্পাসের অ্যাডমিন সেকশন থেকে তাদেরকে তাদেরকে সেখানে আটক করা হয় লুটপাটরত অবস্থায়। এরপর তারা সেখান থেকে বের হয়ে আমাদের ক্যাম্পাসের যে বাসগুলো রয়েছে, আমাদের যে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে সেগুলোতে তারা অগ্নিসংযোগ করে। তাদের বক্তব্যের মধ্যে এরকম রয়েছে যে আমরা তাদেরকে আটক করেছি, তাহলে ভিডিও ফুটেজগুলোতে তাদের স্টুডেন্টরা এরকম স্টেটমেন্ট দিচ্ছিল যে ড্যাফোডিল সিটি ইউনিভার্সিটিকে অলরেডি কবজা করে ফেলছে। তাহলে এই স্টেটমেন্টগুলো কারা দিয়েছে? তাদের শিক্ষার্থীরাই বলতেছে যে ড্যাফোডিল, এবং স্লোগানগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ড্যাফোডিলের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসটাকে দখল করে রাখছে। ইভেন তারা ড্রোন দিয়ে যে পর্যবেক্ষণ করে তারা যে হামলাগুলো চালাইছে এগুলোর পর্যাপ্ত পরিমাণ এবং তার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। এই পর্যন্ত আমরা সব কিছু ঠিক আছে, বাট সাইরেন বাজিয়ে কেন স্টুডেন্টদেরকে লেলিয়ে দেওয়া হলো? এতগুলো স্টুডেন্ট কেন সাইরেন বাজায় চলে? একটা হল থেকে স্টুডেন্ট কখন নেমে আসে? যখন সাইরেনগুলো কেন বাজানো? ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে সাইরেন বাজানো হয়। তাহলে কি আমাদের ক্যাম্পাসে হামলাতে কি ইমার্জেন্সি সিচুয়েশন ছিল কোনো? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে যে সাইরেনগুলো বাজানোর কথা, সেই সাইরেনগুলো তারা কেন বাজানো হলো এবং স্টুডেন্টগুলোকে কেন তারা আটকাইলো না? 2-2,500 স্টুডেন্ট এখানে আসতেছে, কোনো একটা ফ্যাকাল্টি আসলো না, কোনো একটা অথরিটি। আমরা পুলিশের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। পুলিশ আমাদেরকে বলেছে আমাদের পুলিশ নাকি এখানে আসে। সেনাবাহিনীকে আমরা ফোন দিয়েছি, সেনাবাহিনী বলতেছে এটা নাকি তাদের এরিয়ার মধ্যে পড়ে না। তাহলে আমাদের ক্যাম্পাসটাকে এইভাবে চালিয়ে পুড়ে দেওয়ার পর তারা কেন স্টেটমেন্ট বদলাচ্ছে এবং তারা কেন তাদের পক্ষ নিচ্ছে যারা আসলে ক্যাম্পাসটাকে ভাঙচুর করছে? আমাদের অর্ধশতাধিক শিক্ষার্থী এখনও হসপিটালে চিকিৎসাধীন আছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর আমরা তাদেরকে আইসিইউতে রাখছি। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি সরকার ব্যবস্থার কাছে এবং আপনাদের সকলের কাছে একটি দাবি চাইব, আমাদের এই যে হামলা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এর সুষ্ঠু বিচার হোক এবং আমাদের ক্যাম্পাসকে পুনরুদ্ধার করা হোক। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। মাঝখানে চলে আসবো, এরপর তানজিলের পাশে চলে আসবো। আসসালামু আলাইকুম, আমি আফরিন আক্তার, ইংরেজি বিভাগ 59তম ব্যাচ। ঘটনার দিন 26 তারিখ রাতে, যেটা পর্যায়ক্রমে 12:30টার পর 27 তারিখ বলা যায়, সেদিন রাতে যথাক্রমে আমরা হলের শিক্ষার্থীরা হলে অবস্থান ছিল। সেই মুহূর্তে রাতেবেলা যখন বেশিরভাগ শিক্ষার্থীরাই পরীক্ষার সামনে আসার ফলে আমরা রাতে পড়াশোনা করছিলাম, 4 তলায় আমরা লক্ষ্য করি বিভিন্ন ড্রোন আমাদের হলের চারপাশ দিয়ে এবং ইউনিভার্সিটির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তখন সেটা আমাদের হলের ছাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আমরা হলের বারান্দাগুলোতে নিজেদের শব্দ শুনতে পাই, বিভিন্ন ধরনের শব্দ, এবং শব্দ শুনে আমরা হলের বারান্দায় চলে আসি। বারান্দায় এসে দেখতে পাই কিছু ছাত্ররা আমাদের হলের যে সামনে যে গেট, ক্যান্টিনের পাশে যে গেটে হামলা করছে। তাদের হাতে বিভিন্ন ধারালো অস্ত্র ছিল
এবং ধারালো অস্ত্র দিয়ে তারা গেট ভাঙচুর করছে এবং তারা বিভিন্ন স্লোগান ব্যবহার করছে। স্লোগানে তারা ড্যাফোডিল ড্যাফোডিল বলে চিৎকার করছিল। সেখানেই আমরা বুঝতে পারি যে ড্যাফোডিলের ছাত্ররা আমাদের হলে প্রহার করে এবং আমাদের এই অবস্থা যখন আমরা দেখতে পাই তখন বেশিরভাগ ছাত্রীরাই অতিরিক্ত আতঙ্কিত হয়ে যায় এবং হলের ভিতরে তারা প্যানিক অ্যাটাক করতে থাকে। যখন তারা এই আক্রমণ করে, প্রথম গেটটি ভেঙে তারা ক্যান্টিনের ভিতরে ঢুকে আসে। ক্যান্টিনের ভিতর এই ক্যান্টিনটি আমাদের জুলাইয়ে নিহত শহীদ সজলের নামের উপর নামকরণ করে তৈরি করা হয়েছিল এবং ক্যান্টিনটি তারা ভেঙে গুড়িয়ে ফেলে। এগুলো দেখে আমরা সবাই খুব ভীত হয়ে পড়ি এবং ভীত হয়ে যে আমরা এমন অবস্থার সৃষ্টি হয় যে হলের মেয়েরা এক পর্যায়ে অনেকে অজ্ঞান হয়ে গিয়েছিল। এই তারা শুধুমাত্র আক্রমণ করেই ক্ষান্ত হয়নি, তারা যখন হলের মেন গেট ভাঙার চেষ্টা করে তখন তারা বিভিন্ন অশালীন ভঙ্গি করছিল, যেটা আপনারা আমাদের কাছে ছবি আছে দেখতে পাবেন, এবং বিভিন্ন অপ্রীতিকর ভাষার ব্যবহার করছিল, যেটা কোনো ছাত্রদের পক্ষে আসলে সম্ভব না। তারা রামদা দেখিয়ে আমাদের বলছিল আয় নিচে নেমে আয়, পারলে নিচে নাম। তারা আসলে এটা দ্বারা কি বোঝাতে চেয়েছে আমাদের তা জানা নেই। তারা কেন হলের মেয়েদের গেট ভাঙচুর করছিল, কেন হলে ঢুকতে চাচ্ছিল, কেন মেয়েদের হলে ঢুকতে চাচ্ছিল, তা আসলে কেন ঢুকতে চেয়েছিল সেটা আমরা বলতে পারছি না। আপনারা নিজেরাই সেটা, আপনাদের জ্ঞান আছে, আপনারা বিবেচনা করে বুঝতে পারবেন। তারা যদি হলে ঢুকতে পারতো তাহলে তারা মেয়েদের সাথে কী সব আচরণ করতো তারা তাদের অঙ্গভঙ্গি দ্বারাই আমরা বুঝতে পেরেছি। তারা শুধুমাত্র হলে ঢুকে মেয়েদের উপর অত্যাচারই চালাতো না, তারা যৌন হয়রানিও করতো। সেটা তাদের অঙ্গভঙ্গিতে আপনারা দেখতে পাবেন, ছবিগুলোতে দেখলেই বুঝতে পারবেন। তা এইটা কি বাংলাদেশের যৌন হয়রানির মামলার আদলে পড়তে পারে না? তারা কি আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেন? শুধু তাই নয়, এখন পর্যন্ত আমরা যারা বিভিন্ন পোস্ট করছি, মেয়েরা যারা পোস্ট করছি, তারা বিভিন্নভাবে সাইবার বুলিং করছে, আমাদের হ্যারাসমেন্ট করছে, আমাদের শারীরিক গঠন নিয়ে, চেহারা নিয়ে, কথাবার্তা নিয়ে তারা এগুলো নিয়ে মজা করছে। কেন? এইটাকে আমাদের ড্যাফোডিলের যে প্রশাসন বলছে যে তাদের আটক করা আমাদের উচিত হয়নি। চমৎকার, আসলে আমাদের এই বিষয়ে কিছু বলার নেই। আমরা অতিরিক্ত ব্যথিত। আমাদের রক্ষা করতে, আমাদের সম্ভ্রম রক্ষা করতে, আমাদের ভাইয়েরা যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করার চেষ্টা করলো, তারা শতাধিক আহত হয়ে এখন হসপিটালে আছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা এতই খারাপ যে তাদের এখন আইসিইউতে ভর্তি করা হয়েছে। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে আপনাদের সকলকে জানাতে চাচ্ছি যে আমাদের দাবিগুলো পূরণ করা হোক এবং ড্যাফোডিলের কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করুক এবং আমাদের দাবি পূরণে আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম, ইংরেজি বিভাগের 60 ব্যাচের একজন ছাত্র। ওই ইয়াগুলো নিয়ে নেন, এগুলো দিব মাইকটা দিব। আফরিন তুই উঠে এদিকে আমার এই সাইডে। আচ্ছা, আমি চলে আসবো। ঠিক আছে, আমি বের হয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম, ইংরেজি বিভাগের 60 ব্যাচের একজন ছাত্র। উক্ত ঘটনায় ইউজিসির কাছে সিটি ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের দাবিসমূহ। দাবি 1, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে এই অগ্নিসন্ত্রাস, লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। দাবি 2, হামলায় আহত সিটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ভাঙচুরের ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটির অবকাঠামো ও বিনষ্ট পরিবহনসমূহের ক্ষতিপূরণ দিতে হবে। দাবি 3, যেসব ড্যাফোডিল শিক্ষার্থীর সরাসরি এই ধ্বংসযজ্ঞে জড়িত এবং যারা বিভিন্ন মাধ্যমে ছাত্রদের উস্কিয়ে দিয়েছে, তাদের সুস্পষ্ট তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা ও ছাত্রত্ব বাতিল করতে হবে। দাবি 4, হামলার রাতে বারবার সহযোগিতা চাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায়িত্ব অবহেলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। দাবি 5, উক্ত ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন APUB এর সভাপতি সবুর খানের নিরবতার পক্ষপাতদুষ্টতাকে প্রমাণ করে
আমরা তার পদ অপসারণ চাই। দাবি 6, আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফিরে যেতে চাই। এক্ষেত্রে আমাদের দাবিসমূহ পূরণ করেই উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম একসাথে শুরু করতে চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইমন ইসলাম, শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটি। পরিশেষে আমরা মনে করি উক্ত হামলা অগ্নিসন্ত্রাস এবং লুটপাট একটি সুপরিকল্পিত চক্রান্তমূলক হামলা। আমরা শিক্ষার্থী লেখাপড়ায় ফিরে যেতে চাই। আমাদের প্রত্যাশা সকল কিছু দ্রুত সমাধান করে ক্লাস ও একাডেমিক কার্যক্রম চালানোর পরিবেশ তৈরি করা। তবে এখানে উল্লেখ করতে চাই, আমাদের উভয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও একাডেমিক কার্যক্রম একই সাথে শুরু করতে হবে এবং একই দিনে শুরু করতে হবে। এরই সাথে আরও উল্লেখ্য, উভয় বিশ্ববিদ্যালয় ট্রান্সপোর্ট একই দিনে সচল করতে হবে। উল্লেখ্য, আমাদের সকল দাবি অতি দ্রুত মেনে নিয়ে একটি চূড়ান্ত সমাধান দিতে হবে, অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থী কঠোর পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আসার জন্য। যদি কোনো কোশ্চেন থাকে আমরা আপনাদের কোশ্চেন অ্যান্সার দিতে পারি। জি, আপনি বসেই বলেন, আপনি আমাদের সিনিয়রই হবেন, সমস্যা নেই। শুরু থেকেই আপনারা যে সেই সময়ের শিক্ষার্থীরা সকলেই অভিযোগ আনলেন, আমরাও সেই নিয়ে অভিযোগ কভারেজ করলাম। নগদ 1.5 কোটি টাকার মতো আপনারা এখান থেকে লুটিয়েছে। জি, মামলায় আমরা এটা 15 লক্ষ টাকা দেখলাম। এটা একটু আর হচ্ছে সেই দিন যখন প্রশাসন জানে শুরু হলো, মামলা কি করছে, এটা তো দীর্ঘক্ষণ যাবৎ চললো। আপনাদের পক্ষ থেকে এই যে ফায়ার সার্ভিস তাদের সাথে কিভাবে যোগাযোগটা করেছিলেন আমরা করি। একটু একটা বলতে পারেন? প্রথম কথা হচ্ছে যে আপনি টাকার যে ব্যাপারটা বলছেন, আমরা পরে বলেন। বলবো, আপনি যে আমাদের টাকার কথাটা বলছেন, আমাদের অ্যাকাউন্টস থেকে লুট হওয়া টাকা, সেটা অ্যাকাউন্টসের ব্যাপারে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জানার কোনো কথা না। এটা হচ্ছে আমাদের প্রশাসন এবং প্রশাসনিকভাবে তারা যেটা ভালো মনে করেছে এবং যেটা তারা জানে সেটাই তারা উল্লেখ করেছেন। এখানে প্রশাসনিক সম্পূর্ণ ব্যাপার। আর এর পরের ব্যাপারটা ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ, আমরা সম্পূর্ণভাবে ফায়ার সার্ভিসের সাথেও সরাসরি যোগাযোগ করেছি, যেটা নবীনগরে মডার্ন ফায়ার সার্ভিস, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছেন 999 কল দিলে তাদের আসতে সুবিধা হয়। তখন আমরা 999 কল দিয়েছি এবং তারা এখানে এসেছেন। আসার পরে আমরা একজনের নাম্বার পেয়েছি, তার নামটা আমি সঠিক বলতে পারছি না। তার সাথে আমি যখন কন্ট্যাক্ট করি, সে আমাকে বলে যে ভাই, এইখানে আমাদের ফায়ার সার্ভিস ঢুকতে দেওয়া হচ্ছে না, শিক্ষার্থীরা মানে ডেফোডিলের শিক্ষার্থীরা ফায়ার সার্ভিসের গাড়ি আটকিয়ে রেখেছে এবং আমরা যদি এখন ঢুকিও, এখন কিছু করার নেই, যা পুড়ে গেছে অলরেডি পুড়ে গেছে, ওটা আর নিভিয়ে কোনো উপকার হবে না আপনাদের। নাম পরিচয়টা আমি সঠিক বলতে পারবো না। 999 থেকে আমাকে একটা ফায়ার সার্ভিসে একটা নাম্বার দেওয়া হচ্ছে, আমি ওটা আপনাদেরকে দিতে পারবো। মেয়েদের হল থেকেও 999 কয়েকবার ফোন করা হয়েছে। আমরা যেটা প্রচার করলাম মিডিয়াতে, এই সোর্সটা আপনারা কিভাবে প্রশাসনের কাছে কথা বলতে পারেন। প্রশাসন জি, দেখেন, এটা ক্যালকুলেশন, আমাদের আনুমানিক ক্যালকুলেশন আসে কিভাবে। আমরা হচ্ছে প্রতি সপ্তাহের টাকা, আমরা পুরো সপ্তাহ জুড়ে আমাদের যে টাকার পেমেন্টটা করি সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেকশনে থাকে এবং পুরো সপ্তাহ শেষে তারপর টাকাটা তারা হচ্ছে ব্যাংকে নিয়ে যায়। যেহেতু আমাদের আশেপাশে যে ব্যাংকে আমরা টাকাটা রাখি, মধুমিতা ব্যাংক, সেই ব্যাংকটা আশেপাশে নাই কোনো শাখা, তো পুরো সপ্তাহের টাকা একবারে নেওয়া হয়। তো আমাদের যেহেতু এক্সাম সময় চলে আসছে, তো এক্সাম সময় আমাদের টাকা দেওয়ার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করে নিয়েছি যে এই সপ্তাহে যে টাকাটা আমাদের আসছে তা 1.5 কোটি টাকা সমমূল্যের হবে, আমাদের কাছে মনে হয়েছে। এরপরে বাদবাকিটা আমাদের প্রশাসন হিসাব নিকাশ করে যা পেয়েছেন তারা তাই বলেছেন। কারণ আমাদের তো বেশি বলে নাই। জি, জি, মানে যতটুকু আমরা জানতে পেরেছি যে রাত 12টার সময় বা এরকম সময় আগুন এখানে লাগানো হয়, আপনাদের গাড়িগুলো থেকে আগুন দেওয়া হয়। জি, কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসক বা প্রশাসনিক লেভেলে যারা আছে, তারা আমরা দেখলাম যে আগুন নেভার পর ভোর রাতে ওনারা এখানে আসছে। মানে এই যে দীর্ঘ সময় ওনারা এখানে কেন আসতে পারলেন না বা কেন আসতেন না, যদি ওনারা আগে আসতে পারতেন সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি কিছুটা হয়তো ওনারা নিয়ন্ত্রণ করতে পারতেন। এই বিষয়টা আসলে আপনারা আমি এই ব্যাপারে আপনাকে ছোট একটা বলি যে আমাদের শিক্ষকদের মধ্যে হল প্রভোস্ট ইমরান স্যার ছিলেন, আরিফ স্যার ছিলেন। তারা থাকা অবস্থায় আমাদের এই হল প্রভোস্ট যখন এই হামলার মাঝখানে গিয়ে স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করে, ডেফোডিল স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করে মেয়েদের হলের ওইখানে যেখানে মেয়েরা আছে তোমরা সরো, তখন তারা আমাদের প্রভোস্টের উপরে হামলা করে। তো এই ক্ষেত্রে আমি মনে করি না যে আমাদের ভিসি স্যার, ভিসি স্যার, রেজিস্ট্রার স্যার তাদের আশাটা নিরাপদ ছিল। তারা যদি ওই ক্ষেত্রে এইখানে প্রবেশ করতেন তাহলে তাদের উপরে আরও ভয়ানক হামলা হতে পারতো। যেহেতু আমরা মনে করি হামলাটা পরিকল্পিত, তাও তাদেরকে টার্গেট করা হতেই পারে, এটা আমাদের ধারণা।
আমার একটা কোশ্চেন, জি যখন এই ঘটনাটা শুরু হলো বন্ধুত্ব ফেলানো এই কেন্দ্র, জি এই থুতু ফেলানোর কেন্দ্রটা আসলে কোনো কারণ না আসলে কোনো কারণ ছিল? এই বিশ্ববিদ্যালয়ের এইখানে তারা তাদের দেশপত্র বা হাতে এগুলো মনে হয় কি যে আসলে মানে অন্য কোনো কারণ থাকতে পারে কিনা, বা আপনারা কি মনে করছেন? আমি কারণ সংক্রান্ত কোনো বিষয়ে আমি অবগত না, তাদের কারণ তারাই জানে কী কারণে তারা আমাদের উপর হামলা করেছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে তারা সুপরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে, এটা পরিকল্পনা ছিল এবং হতেও পারে তাদের হায়ার অথরিটি কেউ এটার সাথে জড়িত আছে, কিন্তু তাদের কারণ কি হতে পারে এটা আমি বলতে পারবো না এখন, তাদের কারণ তারাই জানে। ভাই আমি শাহেদ জুয়েল, 21 টেলিভিশন আছে। জি। এদের হলে যে হামলা হয়েছে এতগুলো লোক দিয়েছে, সেখানে কি আপনাদের কাছে কোনোভাবে মনে হয়েছে যে স্টুডেন্টের বাইরে কেউ থাকতে পারে বা এরকম অবয়ব দেখে মনে হচ্ছে চেহারা বা আদার্স কিছু দেখে বলছে যে রামরাজ? হ্যাঁ ছিল। আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, যারা রান্দা হাতে বা যারা প্রশাসনিক ভবনে লুটপাট চালিয়েছে, যারা মেয়েদের হলের দিকে গেছে, তাদেরকে আমি এখনও স্টুডেন্ট মনে করি না। তারা সবাই সন্ত্রাস, তারা সবাই বাইরের, এবং এই সকল স্টুডেন্টদেরই আমি তাদেরই যে যোগ্য শাস্তির দাবি করছি। এবং এই যেহেতু এটা একটি পরিকল্পিত হামলা আমরা মনে করছি, তাই আমরা এটাও মনে করতে পারি যে এইখানে তারা ভাড়াটে সন্ত্রাস নিয়ে এসেছিল সাথে করে। জীবনের বিষয়ে আমরা তাদেরকে একাধিকবার বলেছি, বারবারই তারা এই বিষয়টা সম্পর্কে আমি বলতে চাচ্ছি, কোনো প্রুফ আছে কি যেটা জি আমাদের কাছে ভিডিও চিত্র আছে, মেয়েদের হল থেকে ভিডিও নেওয়া ভিডিও চিত্র আছে এবং ছবিও আছে, ছবি আমি ফুটেজ আছে। নিজে কিছু ভিডিও করছি হল থেকে সরাসরি। অস্বীকারের কোনো মানে হয় না, তারা সম্পূর্ণ মিথ্যাচার করেছে তাদের। এখানে ভিডিও প্লে করা হলে আপনারা দেখতেই পাবেন। ড্রোনের কি ফুটেজ আছে আপনার কাছে? জি, অবশ্যই আছে। আচ্ছা সবাই বলা যাবে না এখন। এই লাইভ হ্যাঁ, ইনডোরে দেখানোর আমরা ব্যবস্থা করছি। আপনারা যদি যেতে চান ইনডোরে, আমরা ইনডোরে নিয়ে যাচ্ছি। ককটেলের শব্দ শুনে মেয়েরা গুলির শব্দ চিন্তা করছে, এটা বলতে হবে। এটা নিয়ে ট্রোল করা হচ্ছে ককটেলের শব্দ শুনে। পরে কি আইন শৃঙ্খলা বাহিনী, যেহেতু এখানে বাসগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে, 250 জন ছাত্রদের বিরুদ্ধে মামলা করেছে ডেপুটির, এবং আপনারা করেছেন একজনের নাম উল্লেখ করে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে, আর 1000-এরও বেশি। এই যে পৃথক একটি মামলা হলো, আর এর মধ্যে তো আপনাদের হল অলরেডি ঘোষণা করা হয়েছে, এবং আপনারা যেটা বলছেন আপনারা দ্রুত ক্লাসে ফিরে যেতে চান, গবেষণা কার্যক্রম করতে চান, শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য আহ্বানও জানিয়েছেন। তো এই অবস্থায় আপনাদের ক্লাসগুলোতে ভালো আছে এবং শিক্ষাও রয়েছে, শুধু প্রশাসনিক ভবনের যে অবকাঠামো সেটাই শুধু ধ্বংস করা হয়েছে। এমনি তো ক্লাসে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি কি আপনাদের এই মুহূর্তে আছে? দেখেন, আমাদের সবগুলো ক্লাস ঠিক নেই। সবগুলো ক্লাস যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা ঠিক রাখেনি। তারা হয়তোবা আমাদের এই ক্লাসে বিঘ্ন ঘটানোর জন্য এটা করেছে। তো আমরা এই বিঘ্নটা যেন না ঘটে, আমাদের যেন পরবর্তী আমাদের কোনো এই ক্লাসজনিত কারণে বা আমাদের একাডেমিক গবেষণার জনিত কারণে যেন আমাদের লেখাপড়ায় কোনো বিঘ্ন না ঘটে, সেজন্যই আমরা দ্রুত ক্লাসের দাবি জানিয়েছি। এবং ইউজিসি যেটা করেছেন, আমাদেরকে একপাক্ষিকভাবে হল বন্ধ করে দিয়ে তাদেরকে 1 তারিখ থেকে পরীক্ষা কার্যক্রম চালু করার যে পারমিশনটা দিয়েছে, এটা আমি মনে করি ইউজিসির একপাক্ষিক একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত তীব্র নিন্দা জানাই আমরা। এবং আপনি যেটা বললেন আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব, তারা তাদের দায়িত্বে সরাসরি না পড়ার কথা জানিয়েছে, এবং তারা যে এটার সাথে জড়িত ছিল এই ব্যাপারে আমরা এখনও নিশ্চিত না, বাট আমরা হলফ করে বলতেই পারি, ধারণা করে বলতেই পারি যে তারাও হয়তোবা এই পরিকল্পনার সাথে জড়িত থাকতে পারে, তাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। একাধিকবার ফোন করার পরেও ওনারা সাড়া দেয়নি। পুলিশ বলিনি, আমি প্রশাসন বলছি, ঊর্ধ্বতন কর্মকর্তা বলছি। এবং আপনি জানেন যে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনিক কর্মকর্তাদের যে দুর্নীতি বা আপনার ঘুষ বাণিজ্য এইসবের যে ব্যাপারটা আছে, আমরা ওই জিনিসটাই ধারণা করছি। এরকম কোনো দুর্নীতি হয়ে তারা হয়তোবা তাদের সাথে জড়িত